হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা। তো অনেক দিন পরে পিডাব্লিউ বাংলাতে আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ইনফরমেশনাল ভিডিও। এমনিতে তো পড়াশুনো হয় আমাদের, এবং পড়াশুনোর সাথে সাথে আমরা অনেক টপিক ডিসকাস করি, কোয়েশ্চেন আনসার ডিসকাস করি, কিন্তু আজকে ডিসকাস করব অন্য একটা জিনিস। দেখতেই পাচ্ছ কী নিয়ে কথা বলতে এসেছি। কথা বলবো আজকে আমরা টপ 10 গভর্নমেন্ট কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলে মানে আমরা ছোট থেকে অনেকেই স্বপ্ন দেখি যে বড় হয়ে ডাক্তার হব, তাই না? এবং ডাক্তার হয়ে নিজেদের যে স্বপ্ন পূরণটা সেটা অনেক বড় জিনিস, এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা পেয়ে যাই আমাদের সেই স্বপ্নের কলেজটা, যেটাকে ছোটোবেলা থেকেই হয়তো আমরা ভেবেছি এখানে আমরা পড়বো, বা অনেকে ছোটোবেলা থেকে না, বয়সের সাথে সাথে ম্যাচুরিটির সাথে সাথে সাবজেক্টের প্রতি ভালোবাসা পাল্টেছে, তাদের থট প্রসেস পাল্টেছে, এবং সাথে সাথে তারা চলে এসছে তাদের এমটাকে ডিফারেন্টলি সেট করে, এবং ওয়েস্ট বেঙ্গল না হোক মেডিকেল কলেজগুলোকে তারা তাদের একটা স্বপ্নের একটা শীর্ষস্থান হিসেবে দিয়েছে, তাই না? তো তাদের মধ্যে যদি আজকে আমি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এমন একটা জায়গা আমি বলতে পারি যেখানে এই মেডিকেল স্টুডেন্টসের জন্য রয়েছে ভীষণ ভীষণ ভালো কিছু ইনস্টিটিউশনস, কিছু কলেজেস, যেগুলো কিনা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রচুর ভালো ভালো ডাক্তারদের আমাদের অতীতকালেও যেরকম অনেক ভালো ভালো ডাক্তারদের দিয়ে এসছে, এবং ভবিষ্যতে আমি জানি তোমাদের মধ্যে যারা আজকে ভিডিওটা দেখছে নিশ্চয়ই তাদের মধ্যেও কেউ থাকবে যে এই হয়তো কলেজগুলো থেকে পাস আউট হয়ে তারা নামি নামি ডাক্তার হবে। তো যারা এই স্বপ্নটা দেখছে বা ভবিষ্যতে হয়তো এই ভিডিওগুলো দেখার পরে বা পড়াশুনো করার পরে মনে ইচ্ছা জাগতে পারে যে আমিও ডাক্তার হব, আমিও মেডিকেল নিয়ে পড়বো, তো এই স্বপ্নগুলো যারা দেখছে তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশনাল ভিডিও, যেখানে আমি জাস্ট একটা আইডিয়া করাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো মেডিকেল কলেজেস রয়েছে। তার মধ্যে মানে টপ 10 বলাটা ঠিক হবে না, কারণ ইচ অ্যান্ড এভরি মেডিকেল কলেজেই যখন একটা স্টুডেন্ট যাচ্ছে সে অনেক কিছু শিখছে, সে ডাক্তার হচ্ছে। তো কলেজ টু কলেজ বিভিন্ন প্যারামিটার থাকে যেগুলোতে তারা ডিফার করে, সে তো স্বাভাবিক, সে তো সব কলেজই করে। আমরা প্রত্যেকটা মানুষই আলাদা, আমাদের হাতের 5টা আঙুলি যদি আলাদা হয় তাহলে কলেজের মধ্যে একটু একটু ডিফারেন্সেস তো থাকবে, কিন্তু মেন মোটিভ কি একজন ভালো ডাক্তার হওয়া, এবং তার জন্য যে কলেজেসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রেজেন্ট আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা জানি যে নিট এক্সাম হওয়ার পরে আমাদের যে পার্টিকুলার র্যাঙ্ক আসে, তারপরে আমরা কিছু কোটা পাই, দ্যাট ইজ অল ইন্ডিয়া কোটা, AIQ, আর স্টেট কোটা অর SQ। তো আমরা যখনই কোনো একটা পার্টিকুলার স্টেট নিয়ে কথা বলছি, যেমন ওয়েস্ট বেঙ্গল নিয়ে যখন কথা বলছি, তাহলে এখানে স্টেট কোটারা স্বাভাবিকভাবে স্টেট টু স্টেট ওয়াইজ এবং প্রেফারেন্সেস পায় সেটাই পাবে, এবং এখানে ধরো যদি 100টা সিট থাকে তাহলে মোটামুটি আন্দাজ করা হয় যে 15% অফ দ্যাট সিট উড বি ফর AIQ অর্থাৎ অল ইন্ডিয়া কোটা, এবং বাকি যে 85%টা রয়েছে সেটা কিসের জন্য থাকবে না স্টেট কোটার জন্য, ঠিক আছে? এবার তার উপর ডিপেন্ড করে এবার কলেজের সিটসের যে সংখ্যাটা সেটা মোটামুটি আছে ফিক্সড, সেটা একটা দুটো বাড়তে পারে, চেঞ্জেস হতে পারে, এবং এবছর নিটের যেরমভাবে পরীক্ষাটা হয়েছে তার যা কাট অফ, তার যা রিলেটেড জিনিসপত্র আছে সেটা নিয়ে তো পরবর্তীকালে আলোচনা হবেই। আজকে জাস্ট আমি একটা প্রিলিমিনারি একটা আইডিয়া দেবো তোমাদের, যে জিনিসটা যে মেডিকেল তোমরা পড়বে তার জন্য তোমাদের যে কলেজগুলো, তোমাদের একটা ওভারভিউ, একটা ম্যাপের মতন ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজ রয়েছে যেগুলোকে আমরা টপ 10-এর মধ্যে রাখতে পারি, তাছাড়াও আরও কী কী কলেজেস রয়েছে। তাহলে যদি আমি কলেজগুলোর ব্যাপারে কথা বলি, তাহলে একটা ইনস্টিটিউশন আছে, যেমন আমাদের প্রত্যেকের র্যাঙ্ক থাকে, তাই না? আমাদের প্রত্যেকের র্যাঙ্ক থাকে, তো তো সেরকমভাবেই আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিভিন্ন ধরনের কলেজেস রয়েছে যাদেরকে র্যাঙ্কিং করা হয়। সেটা মেডিকেল কলেজ বলো, সেটা ইঞ্জিনিয়ারিং কলেজ বলো, সেটা নর্মাল যেখানে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজেস রয়েছে, তো প্রত্যেকটা কলেজের একটা পার্টিকুলার প্যারামিটার ওয়াইজ তাদের র্যাঙ্কিং হয়। সেরকমই যদি আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজের কথা বলি, তাহলে সেখানে NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনস অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এদের একটা র্যাঙ্কিং হয়। র্যাঙ্কিং মানে এরা গোটা ইন্ডিয়াতে যতগুলো মেডিকেল কলেজেস হোক কি যেই কলেজেস হোক তাদেরকে র্যাঙ্ক করে তাদের বিভিন্ন ধরনের প্যারামিটারের ওপরে। তাদের পেশেন্ট ফ্লো কীরকম আছে, পেশেন্ট ফ্লো মানে তাদের ডেলি ওপিডিতে কত পেশেন্টস আসছে, তাদের অ্যালুমিনিস কারা রয়েছে, তাদের ফ্যাকাল্টিস কারা রয়েছে, তাদের লাইব্রেরি কীরকম আছে, তাদের এক্সটার্নাল আরও ফ্যাক্টরস যেমন তাদের ক্যাম্পাস কতটা বড়, তাদের ফেস্ট অনেক 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 কিছু প্যারামিটার্স থাকে যার উপর ডিপেন্ড করে এই র্যাঙ্কিংটা হয়। তাহলে খুব গর্বের সাথে আমি বলতে পারি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে
মধ্যে আছে দুটো কলেজ, এই দুটো কলেজ NIRF এর র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু টপ 50 কলেজেসের মধ্যে চলে আসে। তো আমরা তো জানি এইমসের কথা আমরা সবাই জানি, কিন্তু সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। যদি স্টেট গভর্নমেন্টের কথা দিয়ে আমরা চলি তাহলে আমাদের এই NIRF র্যাঙ্কিংয়ের মধ্যে দুটো কলেজ রয়েছে। এবার যদি আমি বলি র্যাঙ্কিংটা কিসের ওপরে, না 2023 র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু আমি তোমাদের এই ডেটাটা দিচ্ছি, এবং ইচ অ্যান্ড এভরি ইয়ার ওয়াইজ র্যাঙ্কিং চেঞ্জ হয়, আগে পিছিয়ে হতে পারে। এবং মানে 2024 যে র্যাঙ্কিংটা সেটা বেরোনোর কথা ছিল এবং এখন অবধি আপডেটেড হয়নি, এবং আমি অপেক্ষা করছিলাম আপডেটটা পাওয়ার জন্য, বাট আপডেটটা যেহেতু পাইনি তো বলে দিই যদি এরপরে আপডেট আসে আমি অবশ্যই তোমাদের কমেন্টে বলে দেবো যে এটা র্যাঙ্কিংয়ে কিছু চেঞ্জেস এসছে কিনা, নতুন কলেজ অ্যাড হয়েছে কিনা ওয়েস্ট বেঙ্গলে। তো আপাতত যেটা বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো কলেজ এমন রয়েছে যে কিনা এই আমাদের NIRF এর র্যাঙ্কিংয়ের টপ 50 কলেজেসের মধ্যে আসে। সেই দুটো কলেজ হলো, একটা হচ্ছে পিজি এবং আর একটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ। তো এটার ব্যাপারে ডিসকাস করব ধীরে ধীরে ইচ অ্যান্ড এভরি কলেজের ব্যাপারে। তো শুরু করে দিই আজকের এই ছোট্ট একটা ইনফরমেশনাল ভিডিওটা। তো ফার্স্ট আমরা চলে আসি যে কলেজেসগুলো রয়েছে তার মধ্যে বেস্ট কলেজ। এবার দেখো এই যে আমি প্যারামিটারগুলো দিয়েছি, বেস্ট কলেজ, টপ কলেজ অ্যান্ড ডিফারেন্ট ফ্রেজেস আমি দিয়েছি, কিন্তু এই ফ্রেজেসগুলো ডিপেন্ড করছে যে এরকম মানে এটা না যে এছাড়া যে বাকি কলেজগুলো আছে তারা কি ভালো না ম্যাম, বা আমি ধরো কাউন্সিলিংয়ে গেলাম যখন আমার যখন ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং হচ্ছে এবং আমি যখন আমার প্রায়োরিটি অর্ডার সেট করবো। না, হোয়াট ইজ আ প্রায়োরিটি অর্ডার, মানে তুমি যখন কলেজ সেট করতে যাবে, ধরো তুমি চুজ করবে কলেজ, তোমার র্যাঙ্ক এসছে এবং তুমি কলেজ চুজ করবে, তোমাকে অবশ্যই তোমার প্রায়োরিটি সেট করতে হয়। যেমন জীবনে আমাদের প্রায়োরিটি সেট করতে হয়, আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষকে আমাদের মা বাবা, তারপরে আমাদের পরিবার পরিজন, এরকমভাবে পরপর আসে। তো সেরকম আমরা যখন একটা কলেজ সেট করব, যেটা আমাদের লাইফের সবথেকে বড় একটা স্টেপ বলা যেতে পারে, সেখানে প্রায়োরিটি অর্ডার সেট করা খুব ইম্পর্টেন্ট। এবং প্রায়োরিটি অর্ডার যেটা আমরা সেট করব এটা তোমাদের কাউন্সিলিংয়েরও একটু হেল্প করতে পারে, সেই জন্য আমি বলছি যে আমরা কিসের ওপর ডিপেন্ড করে করব। তাহলে এখানে রয়েছে কিছু কলেজেস, এবং ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট কলেজেসের ব্যাপারে যখন আমি কথা বলবো তাহলে ছোট্ট করে একটা জিনিস আমি আরও বলবো। কি বলবো না, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার বলতে, সো অ্যাজ ইউ নো দিস ইজ দ্য ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল, রাইট? এটা তোমরা জানো, দিস ইজ দ্য ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলকে যদি ভালো করে দেখা যায় তো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এখানে জেলা রয়েছে এবং কিছু কিছু জেলা বা আমি বলতে পারি ম্যাক্সিমাম জেলাই যেটা রয়েছে সেটা বর্ডারে রয়েছে, নয় সেটা অন্য কোনো স্টেট বর্ডারে, না হলে কোনো ইন্টারন্যাশনাল বর্ডারে, তাই না? যদি এটাকে আমি বর্ডার ওয়াইজও যদি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছ এখানে ঝাড়খণ্ড আছে, এদিকে বিহার, এদিকে নেপাল, এদিকে ভুটান, এদিকে আসাম, বাংলাদেশ, এদিকে ওড়িশা, আর নিচে তো বে অফ বেঙ্গল। আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে জিওগ্রাফি পড়ে এসেছি। তো বেসিক্যালি কথাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্টেট বর্ডার দিয়ে এটা আলাদা আলাদা আছে এবং তার সাথে সাথে ইন্টারন্যাশনাল বর্ডারও রয়েছে, এই দিকটাই আমি বলতে পারি। এবার কথাটা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমাদের মেজর যে জেলাগুলো রয়েছে, যেমন ধরো আমি যদি এখানে দিনাজপুরের কথা বলি, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এটা বাংলাদেশ। যদি আমি কোচবিহারের কথা বলি এটা আসামের, মানে একটু নর্থ ইস্টের দিকে চলে যাচ্ছে। বা এদিকে যদি চলে আসি আমাদের এখানে পুরুলিয়া আসছে, বর্ধমান আছে, বীরভূম আছে, এগুলো সব কিন্তু ঝাড়খণ্ডের বর্ডারে আসছে। এদিকে মালদা, এগুলো বিহার বর্ডারে, এদিক দিয়ে বাংলাদেশ। তাহলে এখানে কিছু কিছু জেলা রয়েছে যারা কিনা টোটালি কোনো রকম কোনো বর্ডারের মধ্যে পড়ছে না। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে হাওড়া আছে, এখানে হুগলি আছে। তো এখানে কিছু কিছু জেলা আছে যেগুলো বর্ডারের আন্ডারে পড়ছে না। কিন্তু আমি হঠাৎ করে বর্ডারের কথাটা বললাম কেন? বিকজ আমরা যখন একটা কলেজকে চুজ করব তখন আমাদের অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে। ওয়েদার ইউ আর ফ্রম দিস স্টেট অর ফ্রম অল ইন্ডিয়া, যে কোনো স্টেট বা যেখান থেকে আসো না কেন বা এই স্টেট থেকেই থাকো না কেন, তোমাদের প্রত্যেকের প্রেফারেন্সেস যেটা হবে বা প্রায়োরিটি অর্ডার যেটা হবে সেটা ডিপেন্ড করবে তোমরা কোথায় রয়েছো তোমাদের লোকেশন ওয়াইজ। তো লোকেশনের মানে ইম্পর্টেন্সটা সবার আগে। তো কারোর কাছে যে কলকাতা বেস্ট যে কলেজেসগুলো রয়েছে, কলকাতা বেস্ট অথবা নিয়ার বাই কলকাতা যে কলেজেসগুলো রয়েছে সেগুলো আগে প্রেফারেন্স পায় তাদের যাতায়াতের সুবিধার জন্য, তাদের মানে বাড়ির কাছাকাছি থাকার জন্য। আবার অনেকের কিন্তু এই স্টেটে যারা ধরো বাইরে থেকে আসবে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট স্টেটের কাছাকাছি থাকা বা এই বর্ডারগুলোতে থাকাও তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে। তো এগুলো বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে যেগুলো হেল্প করতে পারে। এবং তার সাথে সাথে পেশেন্ট ফ্লোটাও কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে তোমাদের কলেজটা কোথায় আছে। যদি তোমার কলেজটা কলকাতা বেসড কোনো জায়গাতে থাকে বা কলকাতা হোক প্রপার কলকাতা, তো সেখানে পেশেন্ট ফ্লো অনেক বেশি হবে,
ঠিক আছে, তো এইসব ব্যাপার নিয়ে একটু করে কথা বলে নেওয়া যাক। তাহলে আমরা চলে যাই সেই পেজটাতে যেখানে আমি বলছিলাম আমাদের বেস্ট কলেজেসের কথা, কিছু টপ কলেজেসের কথা এবং নিয়ার কলকাতা কলেজেসের কথা। তো আমি যদি চলে আসি সবার আগে এখানে, যে সবার আগে যদি NIRF এর র্যাঙ্কিং ধরা হয়, কিন্তু সেটা 2023 এর র্যাঙ্কিং যদি বলি, তাহলে 24 নম্বরে আছে কিন্তু IPGMER অ্যান্ড SSKM হসপিটাল। ঠিক আছে, তাহলে এগুলোর ব্যাপারে ছোট ছোট করে বলি। এবং তারপরে আছে কি আমাদের মেডিকেল কলেজ কলকাতা, যেটা কিনা আছে 45 র্যাঙ্কে, 45 র্যাঙ্কে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের টপ 50 কলেজেসের মধ্যে রয়েছে বলে আমি এটাকে বেস্ট কলেজেসের মধ্যে রেখেছি। এবং যদি এর লোকেশন বোঝায়, এটা একদম প্রপার কলকাতাতে আছে। তো লোকেশন ওয়াইজ কারো যাতায়াতের জন্য, বিকজ যাতায়াতের সময়টা একটা স্টুডেন্টের জন্য খুব ভাইটাল হয়, তাদের যদি অনেক বেশি ট্রাভেল করতে হয় ডেলি কলেজ যাওয়া আসা, শুধু সেটা না, এই কলেজগুলোতে হস্টেল অ্যালাউন্স মানে হোস্টেলের ফ্যাসিলিটিও রয়েছে, সবই রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে তাদের বাড়ি যাওয়া আসা সব ফ্যাক্টর থাকে। এবং যখন সে প্রপার কলকাতায় থাকবে তখন তার ফুড অ্যাভেলেবিলিটি বলো বা বাকি সমস্ত জিনিসপত্রের অ্যাভেলেবিলিটি অনেক ইজিয়ার হয়। তো স্টুডেন্টদের জন্য জিনিসটাকে সহজলভ্য করাটাই হলো একটা টিচারের কাজ। তো সেই আইডিয়াটাই দিচ্ছি। তো এবার শুরু করি এদের ছোট ছোট মানে ডিটেলের ব্যাপারে। তো এই যে কলেজগুলো, এটা চলে গেল আমাদের বেস্ট কলেজেসের মধ্যে। তারপর চলে আসে এই তিনটে কলেজ, NRS, RG কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো এখানে যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য পেশেন্ট ফ্লো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য পেশেন্ট ফ্লো। কারণ ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের যেরকমভাবেই তোমাদের MBBS এর সিলেবাস চলুক না কেন, থার্ড ইয়ার থেকে তোমাদের একটা ইন্টার্নের টাইম থাকে যেখানে তোমাদের পেশেন্ট ফ্লো বা পেশেন্টের সাথে ডিরেক্ট অ্যানালিসিস বা বিভিন্ন জিনিসের উপরে স্টাডি করতে হয়। তো সেই সময়তে যে সমস্ত কলেজগুলোতে পেশেন্ট ফ্লো বেশি, তো সেখানে তোমার এক্সপিরিয়েন্স বেটার হবে। কারণ ইটস নট অ্যাবাউট অনলি দ্য থিওরি, তোমাকে প্র্যাকটিক্যালি পেশেন্টদের কন্ডিশনস দেখতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনস দেখতে হবে। তো এই দিক দিয়ে যদি বলি, যে আমি যদি বলি যে পিজির কথা, তো পিজিতে একটা খুব সুবিধা হলো এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ক্লাসেসও হয়। মানে সব থেকে পুরনো কলেজ যদি বলা যায় সেটা হচ্ছে পিজি, 1707 সালে এসেছিল, 1707। আমার নিজেরও গলার অবস্থা খুব খারাপ, আমাকেও যেতে হবে এই হসপিটালগুলোতে কোথাও একটা ডাক্তার দেখাতে। কিন্তু কথাটা হচ্ছে কি, যে 1707 এটা ছিল সাল যেখানে এই হসপিটালটা তৈরি হয়। হসপিটালটা তৈরি হয় কবে না, 1707-এ। এবং তারপরে মোটামুটি 1957-এর সময়, 1957-এর সময় পিজিকে মানে ঘোষণা করা হয়েছিল, যে মানে ভাবা হয়েছিল যে 1957-এ পিজিকে এইমস বানানো হবে। তো প্রথম এইমস বানানো, যেটা আমরা জানি যে এইমস কল্যাণী রয়েছে আমাদের, কিন্তু প্রথম এইমস বানানোর যে আইডিয়াটা সেটা পিজিকেই করার কথা ছিল 1957-এ। কিন্তু তখন যে সিএম ছিল আমাদের ডক্টর BC রয়, তিনি কি করে, বিধানচন্দ্র রায়, তখন এটাকে এইমস হিসেবে সেটাকে গণ্য করা হয়নি। এবং 2004 থেকে এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস স্টার্ট হয় 2004 থেকে। ঠিক আছে, এটা কার কথা বললাম, পিজি। এবার পিজির সব থেকে ইম্পর্টেন্ট ফিচার হলো কি, এখানে অনেক ক্রিটিক্যাল কেসেস আসতে পারে, যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট মানে একটা ইনস্টিটিউট এবং রিসার্চের অনেক জায়গা আছে। এবং যদি আমি বলি যে বিভিন্ন জায়গাতে, এটা তোমরাও নিশ্চয়ই দেখেছো, যে ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয় বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে হয়, যে কোনো নার্সিং হোম বলো বা যে কোনো হসপিটাল বলো, সবসময় সেটা পিজিতেই ওরা কী করে দেয়, ট্রান্সফার করে দেয়, বিকজ ওখানে ফেসিলিটিস অনেক বেশি থাকবে, ইকুইপমেন্টস বেশি থাকবে। তো এটা অনেকটা বড় একটা ফ্যাক্টর। তারপর চলে আসছে কি মেডিকেল কলেজ অফ কলকাতা, যেটা কিনা 45 র্যাঙ্ক হোল্ড করে। এবং এগুলোর ব্যাপারে এটাও কিন্তু প্রপার কলকাতার আন্ডারেই রয়েছে। নেক্সট চলে আসি নীলরতন সরকার RG কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। দিস কলেজেস আর অলসো ভেরি গুড, কারণ এখানে খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায় কি পেশেন্ট ফ্লো। পেশেন্ট ফ্লো মানে প্রচুর পরিমাণে পেশেন্ট ডেলি ওপিডিতে আসতে থাকে। এবং তার সাথে সাথে যদি দেখা হয় RG করের, যে তোমার RG করের ক্ষেত্রে যে ক্যাম্পাসটা সেটা খুব ছোট, এদের ক্ষেত্রে ক্যাম্পাসটা কিন্তু ছোট, ফলে যারা ধরো খেলাধুলা বা মানে কোনো স্পোর্টসের সাথে জুড়ে আছো বা থাকতে চাইছো, তাদের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হলেও হতে পারে যে RG করে ক্যাম্পাসটা ছোটো। বাট পড়াশুনোর ক্ষেত্রে, অ্যালুমিনির ক্ষেত্রে বা এখানকার যারা ফ্যাকাল্টিসরা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। নীলরতন সরকারের ক্ষেত্রে যেখানে ক্যাম্পাসটা খুবই বড় হয়, কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা কি, এদের ফেস্ট খুব ভালো হয়। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ফেস্টও কিন্তু খুব ভালো হয়। কিন্তু এদের যে মেন ফিচারগুলো, এই কলেজগুলো সব থেকে ভালো ফিচার হলো যে এরা কলকাতাতেই অবস্থিত। সব থেকে ইন্টারেস্টিং ফিচার হলো যে এরা কলকাতাতেই অবস্থিত।
ওকে, এবং কলকাতায় থাকার জন্য পেশেন্ট ফ্লো বেশি হওয়ার জন্য স্টুডেন্টদের ফার্স্ট প্রেফারেন্স হিসেবে এই কলেজগুলোকে তারা চুজ করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার এদের আলাদা কি আছে, পেশেন্ট ফ্লো তো জানলাম আমি, সব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে এখানে যে ব্যাপারটা আছে যে স্টুডেন্টরা যখন এখানে আসে তো তাদের খুব বেশি প্রবলেম হয় না, বিকজ দ্য ফ্যাকাল্টিস উইল বি দ্য সেম। মানে ধরো কোনো ফ্যাকাল্টি যদি আজকে পিজিতে আছে, পরে সে আবার নেক্সট ইয়ারে নীলরতন সরকারে চলে যেতে পারে, আবার ধরো আরজি করে, তো এখানে ফ্যাকাল্টিদের কিন্তু রোটেশন হতে থাকে, ফ্যাকাল্টিদের কি হতে থাকে, রোটেশন হতে থাকে। নেক্সট চলে আসে নিয়ার কলকাতা কলেজেস। সো নিয়ার কলকাতা কলেজেসের মধ্যে আছে সাগর দত্ত, সেটা মোটামুটি ওই কলকাতা থেকে নর্থ 24 পরগনার দিকে যেতে গিয়ে আছে হচ্ছে তোমার সোদপুর। তো সেই সোদপুর এরিয়াতে আছে সাগর দত্ত কলেজ, এটা নিউ কলেজেসের মধ্যেই ধরা হয়, মোটামুটি 10 বছরের ওপর হয়ে গেছে, ধরো 2011 কলেজ মতো, কিন্তু এটাও কিন্তু খুব ভালো কাট অফ বা র্যাঙ্কিং কিন্তু এরা নেয়, ঠিক আছে। এবং যেহেতু কলকাতার কাছে, হয়তো পেশেন্ট ফ্লো এখানকার তুলনায় কম হবে, কারণ ম্যাক্সিমাম পেশেন্টরাই চলে যাবে কলকাতাতে, এখানে কম হবে, বাট দিস ইজ অলসো আ ভেরি গুড কলেজ। তো কিন্তু এটাগুলো আর একটা কথা মনে রাখতে হবে, যেগুলো একটু পুরোনো কলেজ, তাই এদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হবে সেগুলো কিন্তু একটু ওল্ড হবে, ইনফ্রাস্ট্রাকচার একটু ওল্ড হবে, ক্লাসেস একটু পুরোনো দিনের মতন হবে, তো সেই ল্যাভিশ না হলেও এখানে শেখার অনেক জায়গা আছে, এবং এখান থেকেই ভালো ভালো ডাক্তাররাও কিন্তু মানে অতীতে পাস আউট হয়েছে। নেক্সট চলে আসছে কি কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম, এটা কল্যাণীতে রয়েছে। আছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এগুলো সব নিয়ার বাই কলকাতা, মানে কলকাতায় প্রপার যদি এই কলেজেসগুলো হয় তার আশেপাশের কলেজের মধ্যে এই কলেজগুলো কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে আমি তোমাকে ওভারঅল যে আইডিয়াটা সেটা দিচ্ছি। এবার একটা টাইম ছিল মোটামুটি ধরো ইয়ার ওয়াইজ যদি আমি বলি, যে 1968 থেকে 2004 পর্যন্ত কোনো নতুন গভর্নমেন্ট কলেজ আসেনি। 1968 থেকে 2004 থেকে 2013 মধ্যে মোটামুটি 6টা গভর্নমেন্ট কলেজেস নতুন আসে 4 থেকে 13 মধ্যে, এবং যখন 2018 পর প্রায় 11টা নতুন গভর্নমেন্ট কলেজেস কিন্তু আসে। আমি বললাম কি 68 থেকে 2004 অবধি নতুন কোনো গভর্নমেন্ট কলেজ আসেনি, যা ছিল পুরনো তাই ছিল, কিন্তু 2004 পর থেকে 2013 মধ্যে প্রায় কটা গভর্নমেন্ট কলেজেস এসে বললাম 6টা, এবং 2018 পর প্রায় 11টা নতুন গভর্নমেন্ট কলেজেস আসে। তো স্বাভাবিকভাবে যে নতুন গভর্নমেন্ট কলেজেসগুলো আসে তার মধ্যে সিটের সংখ্যা কম, কারণ অন্যান্য কলেজে যেখানে 200-250টা সিট ছিল, নতুন কলেজেসের ম্যাক্সিমাম সিট ছিল 100, 150, এবং 100-এর মধ্যে 15টা ছিল তোমার AIQ এর জন্য, আর 85টা ছিল হচ্ছে কিসের জন্য, না এসএ মানে স্টেট কোটার জন্য। তো এই নতুন কলেজ মানে স্বাভাবিকভাবে তাদের বিল্ডিংস অনেক নতুন হবে, ইকুইপমেন্টস নতুন হবে, বাট তাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আগের মতন হবে না। এবং একটা কথা তোমাদের বলে রাখি, যারা মেডিকেল কলেজে পড়তে চাইছো তাদের ক্ষেত্রে একটা যে ডিসকন্টিনিউয়াস যে বন্ড থাকে সেটা কিন্তু অনেক কলেজেই কিন্তু অ্যাপ্লিকেবল হয়। ডিসকন্টিনিউয়াস বন্ড মানে যে সমস্ত স্টুডেন্টরা ধরো পড়তে পড়তে হঠাৎ তারা মনে হলো তারা ছেড়ে দেবে, তো সেক্ষেত্রে মোটামুটি মিনিমাম অফ 1 লাখ রুপিস মতন একটা ডিসকন্টিনিউয়াস বন্ড কিন্তু থাকে সেক্ষেত্রে। ওকে, তাহলে এখানে রয়েছে ওল্ড কলেজেসের কথা যদি বলি, পুরনো কলেজেসের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ বেশ পুরনো একটা কলেজ, এবং এই কলেজের সবথেকে ভালো যে কাজটা সেটা কি, এটা হচ্ছে এদের লোকেশনটা। তো বর্ধমান মেডিকেল কলেজটা যে লোকেশনটাতে আছে, বর্ধমান মেডিকেল কলেজের যে এটা হচ্ছে বর্ধমান, তো বর্ধমান কলেজের যে মানে যে লোকেশনটা আছে দ্যাট ইজ অলসো ভেরি গুড। কেন? কারণ এটা বর্ডারের মধ্যে রয়েছে। তো ট্রেন লাইন হোক বা যে কোনো লাইন হোক, ট্রেন হোক বাস হোক, যখন কেউ মুঘলসরাই, গয়া বা ধরো ঝাড়খণ্ড ওই সাইড থেকে যখন আসছে তো তাদের কাছে এটা খুব ইজিলি অ্যাক্সেসেবল, এবং বর্ধমান থেকে কলকাতা ট্রাভেল করাটাও খুব বেশি মুশকিলের হয় না। তো বর্ধমান কলেজের মধ্যেও কিন্তু খুব ভালো আমরা পেশেন্ট ফ্লো দেখতে পাই। ওকে, তাহলে এর সাথে সাথে আর কি আছে, বর্ধমান কলেজের পরে চলে আসছি আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবার যেহেতু এটা নর্থ বেঙ্গলে, মোটামুটি এটা শিলিগুড়ি রিজিয়নটাতেই রয়েছে, এটাও খুব ভালো পুরনো মেডিকেল কলেজ, কিন্তু এটাতে প্রবলেম কি আছে, যেহেতু ওয়েদারের একটু ডিফারেন্সেস থাকে স্বাভাবিকভাবেই, যেহেতু দার্জিলিং শিলিগুড়ি এই এরিয়াটার মধ্যে রয়েছে, তাই জন্য শীতকালে প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার লো হয়ে যায়, তো সেটাও কিন্তু অনেক স্টুডেন্টদের জন্য প্রবলেমেটিক হয়। এবং পেশেন্ট ফ্লো শুধুমাত্র আমরা নর্থের পেশেন্টদেরই দেখতে পাই, স্বাভাবিকভাবে কলকাতার পেশেন্টরা কখনোই নর্থ বেঙ্গলে গিয়ে তারা চিকিৎসা করাবে না, তো ওখানকার পেশেন্ট ফ্লোটা শুধুমাত্র ওই রিজিয়নের মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে থাকে। আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং মালদা মেডিকেল কলেজ। এদিকে চলে আসি,
এগুলো চলে আসছে আমাদের কিছু নিউ কলেজেসের মধ্যে। আছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেবেন মেহতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র সেন জেএনএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি এবং তাম্রদীপ্ত মেডিকেল কলেজ, যেগুলো নতুন নতুন কলেজেস এবং মোটামুটি এই সমস্ত কলেজে 100টা করে সিটস রয়েছে, মোটামুটি 100টা করে সিটস রয়েছে। এবং যেহেতু এগুলো নতুন, তো স্বাভাবিকভাবে এদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাকি কলেজেসের থেকে একটু কম হবে। তো আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিলাম যে আছে কতগুলো কলেজ এবং কিরম কিরম তাদের মোটামুটি ফেসিলিটি, তার জেনারেল আইডিয়া। এবার আমরা যাব ছেঁকে নেওয়া সেই 10টা কলেজগুলোতে, যে কলেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রায়োরিটি লিস্টের সবার উপরে থাকাটা কিন্তু খুবই দরকার। তো চলে আসি প্রথম কোন কলেজে না, চলে আসি আমরা IPGMERNSSKM হসপিটাল। এটা দেখেনি এমন স্টুডেন্ট খুব কম হবে এবং হয়তো এই মানে এই পার্টিকুলার এই ইনস্টিটিউটটা দেখে অনেকেই ভেবেছে যে একদিন এখানে পড়বো, তাই না? তো এটার শুরুয়াত যদি বলি তো দ্যাট ইজ 1717 অর্থাৎ 1707 সালে এটা শুরু হয়েছিল। এবং এখানে যে টিচার মানে এখানে ইনিশিয়ালি যেটা স্টার্ট হয় সেটা হসপিটালটা স্টার্ট হয়। হসপিটাল স্টার্ট হওয়ার পরে প্রথমে এখানে পিজি কোর্সেস চলতো। কি চলতো? পিজি কোর্সেস। তারপরে মোটামুটি 1957 এটাকে এইমস ঘোষণা করার কথা হয়েছিল, কিন্তু এটা নাকচ করে দেওয়া হয় বাই ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি আমাদের সিএম ছিলেন তখন। তারপরে মোটামুটি 2004-এ এখানে ইউজি কোর্সে স্টার্ট হয়, ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে স্টার্ট হয়। তো এখানকার সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচারটা হলো যে এখানে কি হচ্ছে, এখানে যেহেতু পিজি কোর্সেস হয় তাই ক্রিটিক্যাল কেস স্টাডি এখানে হয়। এখানে কি হয় না, ক্রিটিক্যাল কেস মানে যত ক্রিটিক্যাল কেসেস রয়েছে, কেননা এখানে যেহেতু পিজি কোর্সেস হয় এবং রিসার্চ হয়, কি হয় পিজি কোর্সেস হয় এবং যেহেতু রিসার্চ হয়, তাই জন্য ক্রিটিক্যাল কেসেস যত রয়েছে তা কিন্তু আমরা এখানে কি করা হয়, স্টাডি করা হয়। তো এখানে পেশেন্ট ফ্লো তো স্বাভাবিকভাবে অনেক বেশি আছে, তো আরও ডিটেল অ্যানালিসিস বা রিসার্চের জন্য কিন্তু খুব ভালো ইনস্টিটিউট এবং তাই জন্য এটাকে কিন্তু NIRF থেকে 24th র্যাঙ্কিং দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা আগে পিছিয়ে হতে থাকে এভরি ইয়ার। এই বছরের র্যাঙ্কিংটা এলেই আমি তোমাদের ইনফর্ম করে দেবো। ওকে, তো এটার মোটামুটি সিটস সংখ্যা বলছে কত, 200টা, যেটা চেঞ্জ হতে পারে। AIR কাট অফ আমি এবছরের কিছুই এখানে আমি দিচ্ছি না, বিকজ দ্যাট ক্যান বি চেঞ্জ, তো এটার আইডিয়া আমি দিচ্ছি না। তো ক্রিটিক্যাল কেসেস এখানে মোটামুটি দেখা হয় এবং রোটেশন অফ প্রফেসর কিন্তু হতে থাকে, রোটেশন অফ ফ্যাকাল্টি। তো মোটামুটি এটার রেঞ্জ কীরকম হয়, যখনই আমরা গভর্নমেন্ট কলেজেসের কথা বলি তো মোটামুটি সেটা 11,000 পার ইয়ার এরকমই মোটামুটি হয়ে যায় এদের অ্যানুয়াল ফিস। ওকে, নেক্সট চলে আসছি আমরা মেডিকেল কলেজ অফ কলকাতা। মেডিকেল কলেজ কলকাতা, তো মেডিকেল কলেজ কলকাতা এস্টাবলিশ হয়েছে 1835-এ। এখানেও রয়েছে মোটামুটি 250টা সিট, যেটা অবশ্যই আমাদের স্টেট কোটা এবং AIQ এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এবং এটার সবকটা কলেজেসের মধ্যেই কি হস্টেল ফ্যাসিলিটিস রয়েছে, বিকজ স্টুডেন্টরা বাইরে থেকে আসে, তো হস্টেল ফ্যাসিলিটিস কিন্তু আমরা সব দিকেই পেয়ে যেতে পারি। তো এখানে আমরা মোটামুটি দেখতে পাই 11,000 পার ইয়ার মোটামুটি হয়ে যায় এখানকার অ্যানুয়াল ফিস। এবং নেক্সট আমরা চলে যাবো এরপরে কোন কলেজে, এরপরে চলে যাবো আমরা RG কর মেডিকেল কলেজ। এই RG কর মেডিকেল কলেজ ইজ অলসো আ ভেরি ওয়েল নোন কলেজ। এখানে ক্যাম্পাসটা বললাম একটু ছোট হতে পারে, প্লে গ্রাউন্ডটা একটু ছোট হতে পারে, বাট এখানে সোর্সেস এখানে পেশেন্ট ফ্লো কিন্তু খুব ভালো পাওয়া যায়। কি পাওয়া যায় ভালো? পেশেন্ট ফ্লো। ওকে, এটা এস্টাবলিশ অনেক পুরনো কলেজ, 1916-এ হয়েছে এটা এস্টাবলিশ। মোর অর লেস 9,000 পার ইয়ার হয়ে যায় এখানকার অ্যানুয়াল ফিস এবং এগুলো সব স্টেট গভর্নমেন্ট দ্বারাই কিন্তু পরিচালিত। এরপর চলে আসছে কি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা কবে এসছে 1948-এ এবং 250টা মোটামুটি সিটস কিন্তু এখানে কি থাকে না একদম রেডি থাকে ফর মেডিকেল স্টুডেন্টস এবং তার মধ্যে AIQ SQ কোটাও রয়েছে। এখানেও মোটামুটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও মোটামুটি ফিস কীরকম থাকে না 9,000 পার ইয়ার। এবার এখানে AIR কাট অফ ইচ অ্যান্ড এভরি ইয়ারে চেঞ্জ হয়, এদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিংও হতে পারে, তো সেই ওয়াইজ কিন্তু এখানে চেঞ্জেস আসতে থাকে।
চলে আসছি এরপরে নীলরতন সরকার মেডিকেল কলেজ। তো স্বাভাবিকভাবে এটা অনেকেই দেখেছো, নীলরতন সরকার এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন বা এই সমস্ত ফ্যাক্টরগুলোকে যদি আমরা সাইডে রেখে যদি এখানকার পড়াশুনো বা এখানকার মানে ফ্যাকাল্টিসদের কথা বলি, দ্যাট ইজ ফার 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 বেটার। এবং এখানে যেহেতু পুরনো কলেজ স্বাভাবিকভাবে সেগুলো মেনটেন করাটা একটু ডিফারেন্ট হয়ে যায়। এবং এখানে যেহেতু যে স্টুডেন্টরা আসে তারা ভালো র্যাঙ্কিংয়ের স্টুডেন্ট, মানে যত আপার লেভেলে বলেছি যেহেতু কলকাতার কলেজেস, তো সেই জন্য এখানকার কাট অফও থাকবে একটু হাই। এবং যত ভালো র্যাঙ্কিংয়ের স্টুডেন্টরা আছে তারা কিন্তু এই এরিয়াগুলোতেই কী হয়ে যায়, আগে আগে সিট নিয়ে নেয়। এখানেও মোটামুটি 250টা মতনই সিট রয়েছে এনআরএসে। এবং তার সাথে সাথে এখানেও মোটামুটি কত না, এখানে 9000 মতোই কিন্তু এখানকারও ফিস হয়, 9000 পার ইয়ার, 9000 পার ইয়ার। তো এখানে যেটা ভালো হয়, এখানে ফেস্ট খুব ভালো হয়, এটার ক্যাম্পাস অনেকটা বড় হয়। নেক্সট চলে আসছি আমরা বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ বলেছি লোকেশন ওয়াইজ ইজ ভেরি ভেরি গুড, প্রেফারেবল, পেশেন্ট ফ্লো আছে, যেহেতু এটা বর্ডারের মধ্যে রয়েছে, স্টুডেন্টরা প্রচুর পরিমাণে আসছে। এখানেও মোটামুটি 200টা মতন কিন্তু সিট রয়েছে, 200টা মতন কিন্তু সিট রয়েছে, ক্যাম্পাসও ভালো। এবং এখানে বাইরে থেকে কিন্তু বিহার হোক, ঝাড়খণ্ড হোক, সেখান থেকে কিন্তু প্রচুর পেশেন্ট আসে। এখানে মোটামুটি 6.5K পার ইয়ার মতন হয়ে যায় এখানকার ফিস। এবং এটা অনেক স্টুডেন্টের জন্য যেহেতু কলকাতার নিয়ার বাইয়ের মধ্যেই পড়ছে, মানে যদি ট্রেন জার্নি হয় তো বর্ধমান কিন্তু সেই ট্রেন জার্নির পাথের মধ্যে কিন্তু পড়ে, যদি আমরা গয়া মোগলসরাই দিয়ে আসি, তো সেক্ষেত্রেও এটা কিন্তু খুব ভালো লোকেশন, বর্ধমান মেডিকেল কলেজ এর মধ্যে রয়েছে। এরপরে আমরা চলে আসছি কি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, বর্ধমানের পরেই এর নাম। এটা এসে 1956-এ, মোটামুটি রয়েছে 200টা মতন সিট এখানে বাঁকুড়া সম্মেলনীতে। এখানে সব কটাতেই কিন্তু হস্টেল ফেসিলিটিস কিন্তু রয়েছে, হস্টেল ফেসিলিটিস রয়েছে এবং ডিসকন্টিনিউয়াস বন্ডও কিন্তু মোটামুটি এই কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। বাঁকুড়া মেডিকেল কলেজেও মোটামুটি 9000 পার ইয়ার কিন্তু এখানকার ফি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত বলেছি, এটা কিন্তু 2010-এ, তাহলে এতক্ষণ যে কলেজগুলো পড়ছিলাম সেগুলো কিন্তু অনেক আগের, তাই না? কিন্তু এখানে যেটা আছে এটা হচ্ছে 2010-এর একটা কলেজ। তো 2010-এর যে কলেজটা রয়েছে সেখানে মোটামুটি 125 মতন সিট রয়েছে, কিন্তু এখানেও কিন্তু হাই র্যাঙ্কই নেওয়া হয়, হাই র্যাঙ্ক অফ স্টুডেন্টসই কিন্তু নেওয়া হয়। এটা নিয়ার বাই কলকাতা, বলা হয় সোদপুর রিজিয়ন অ্যাকচুয়ালি এই কলেজটা। তো এই কলেজটারও কিন্তু মানে অনেকটা নতুন হলেও মোটামুটি 10 বছরের ওপরে হয়ে গেছে এই কলেজে, প্রচুর স্টুডেন্টস বেরিয়েছে এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু অনেক ভালো নতুন কলেজেস হিসেবে। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রায়োরিটি রাখতে পারে, যদিও পেশেন্ট ফ্লো অন্যান্য কলেজের থেকে একটু হলেও কম হতে পারে, কারণ কলকাতার মেজর যারা আছে তো তারা মোটামুটি কলকাতাতেই চলে যায়, ঠিক আছে? তো এটা মোটামুটি 2010-11 এই সালেই এটা মোটামুটি আসে, 2010-2011 এই সালেই এই কলেজটা এস্টাবলিশড হয়। এরপর চলে আসি কি আমরা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। এটা কোথায় আছে? এটা কল্যাণীতে, 2009 এস্টাবলিশড হয়েছে এবং 125টা রয়েছে এখানে সিট, 125টা এখানে সিট রয়েছে। তো 2009-2010 এই টাইমটাতেই এটা এস্টাবলিশ হয় এবং এটাতে ফিসও আমরা কীরকম পেয়ে যাই, অলমোস্ট 9000 পার ইয়ার। সো মোটামুটি 9 থেকে 11,000, 6500 এই ভ্যালুর মধ্যেই কিন্তু থাকে এবং কলকাতার নিয়ার বাই হলে স্বাভাবিকভাবে প্রাইসটা সেইভাবে আসছে। এইবার চলে আসে একটা কলেজে যেটার নাম হলো ইএসআই পিজিআইএমএসআর, ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা 2013-তে এস্টাবলিশ, 125টা সিট। কিন্তু এক্ষেত্রে আছে একটা ডিফারেন্ট জিনিস কি, বিকজ এটা ইএসআইসি কোটার মধ্যে পড়ছে। তো ইএসআইসি কি, ইএসআইসি ব্যাপারটা হলো কি না, ইএসআইসি সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই যারা পায় যাদের কাছে ইএসআইসি কার্ড রয়েছে, ইএসআইসি কার্ড রয়েছে। তো ইএসআইসি হলো একটা পার্টিকুলার কার্ড, যে কার্ডটা যারা হোল্ড করে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে আলাদা করে একটা কোটা থাকে। তো যে সমস্ত স্টুডেন্টদের কাছে ইএসআইসি কার্ড রয়েছে, ইএসআইসি কার্ড হোল্ডার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরা আলাদা প্রেফারেন্সেস পায়। তো এখানে মোটামুটি যারা মোটামুটি ধরো 100টা সিটও যদি হয় তো তার মধ্যে কিছু সংখ্যক মানে ম্যাক্সিমামটাই বলে রাখতে পারি ইএসআইসির জন্য হবে, এবং ইএসআইসি কার্ড হোল্ডার যারা হবে তাদের ক্ষেত্রে কিন্তু মানে অ্যানুয়াল যে ফিসটা সেটাও কিন্তু কম হবে রাদার দেন যারা নর্মাল কোটাতে রয়েছে। তো ইএসআইসি কার্ড হোল্ডার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানুয়াল ফিসটা কি হয়ে যাবে, কিছুটা পরিমাণে কম হলো।
নেক্সট চলে আসছে কি একদম লাস্টে চলে আসছি আমি এইমস কল্যাণীর ব্যাপারে। এবার তোমাদের মাথায় আসতে পারে যে ম্যাম এইমস কল্যাণী কেন আপনি লাস্টে বলেন, এটা তো টপ মোস্ট হওয়া উচিত, এইমসের মধ্যে পড়ছে। অবশ্যই এইমস টপ মোস্টের মধ্যে পড়ছে, কিন্তু এটা এই আওতার মধ্যে পড়ছে না, কিন্তু তাও আমি অ্যাড করেছি জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। কারণ না এইমসটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে ডিপেন্ড করেই চলে, পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে কাউন্সিলিংয়ের ওপরেই চলছে, এবং এখানে এই আইকিউ কোটাটাই ইম্পর্টেন্স পায়, সাথে সাথে স্টেটও পায়, কিন্তু এটা কিন্তু পুরোটাই কিসের ওপর চলছে না সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর। বাকিগুলো আমরা কি বললাম স্টেট গভর্নমেন্টের, তাই জন্য আমি বলে দিলাম এটা 2018-তে এস্টাবলিশড হয়েছে। তো এই ছিল আমাদের কথা। এইমস একদমই নতুন, তো স্বাভাবিকভাবে এখানকার ইনফ্রাস্ট্রাকচার ইচ অ্যান্ড এভরিথিং উইল বি আপডেটেড। তো এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন, যেখানে আমি ছোট্ট করে আইডিয়া করালাম যে কলকাতার টপ মোস্ট কলেজেসের ব্যাপারে। তো এই কলেজেসে যেতে গেলে কি করতে হবে, নিট দিতে হবে, ভালো করে পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্কিং আনতে হবে। এবং নিট পড়ার জন্য তোমরা জানো যে আমাদের একটা ব্যাচ চলছে, সেটা হচ্ছে কি নৈয়াকি নিট বাংলা 2025। তো এই ব্যাচটা অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, ক্লাস চলছে, জোর কদমে চলছে, স্টুডেন্টদের প্র্যাকটিস চলছে, পড়াশুনো চলছে, এবং হয়তো এই ব্যাচটাই তোমাদের এই স্বপ্নের কলেজগুলোতে নিয়ে যাওয়ার একটা পাথেও হতে পারে। তো সেই থটটাকে নিয়েই জয়েন করে যাও আমাদের সাথে, আর এভাবেই পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।